উগ্র হিন্দুত্ববাদীরা আব্দুল মতিনকে হত্যা করেছিল সদর রাজপথে, সেদিন নারে তাকবীর আল্লাহু আকবার কে নিজের বাহুতে বরাকের মুসলমানরা বাংলাদেশ থেকে আসেনি, বরং বরাক থেকে করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি থেকে যাকে যাকে মুসলমানরা বাড়ি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে গেছে। যদি আমার উদ্দেশ্যের মধ্যে কোনো রাজনীতি থাকে, যদি আপনাদের ভাবার উদ্দেশ্য থাকে, তাহলে আপনারা দেখবেন, নিরীক্ষণ করবেন, আমার বাচ্চারা সবার আগে থাকবে, আমার বাকিরা সবার আগে থাকবে, আমি সবার আগে থাকবো, আপনারা বরাকখণ্ডের পরিচালনায় সত্যের সন্ধানের প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আজকের আমরা অতিথি করিমগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী তথা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্ণধার মিস্টার শাহুল ইসলাম চৌধুরীকে মঞ্চে আসার লগে ওয়েলকাম করিয়া তৎসঙ্গে সবাই রিকোয়েস্ট করিয়া একটা জোরদার হাততালি দিয়া বিগত কিছুদিন পূর্বে করিমগঞ্জ লোকসভার যে দুইটা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ এবং হাইলাকান্দি, এই দুইও ডিস্ট্রিক্ট থেকে দুইটা বিধানসভা সিট মানে ডিলিমিটেশনের কারণে কর্তন করা হয়েছে, যেটার কারণে এই দুইও ডিস্ট্রিক্টর মানে আমরা যারা ভোটার বা সাধারণ নাগরিক যারা এরা বিরাট একটা মানে আমরা ব্যাকফুটও গেছি গিয়া। তো এইটা সম্পর্কে আপনি কিতা পদক্ষেপ নিচ্ছেন বা আপনার পার্টি কিতা করছে? কারণ এটা মানে এই দুইও সিট মানে কর্তন করিয়া আমরা যারা বাঙালি জাতি আছি এরারে মানে পলিটিক্যালি আমরা অনেক পিছে ফেলানি হয়েছে, আর এটা একটা মানে পরিকল্পিতভাবে করা হয়েছে। তো এটা ব্যাপারে আপনি কিতা ইনিশিয়েটিভ নিচ্ছেন, কিতা ফাইট করছেন বা আপনার দলে কিতা করছে, ওটা আপনার জনসমক্ষে তুলিয়া ধরেন প্লিজ। সারা আসামে ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে ডেলিমিটেশন প্রস্তাবটা বাস্তবায়ন করা হয়েছে, প্রপোজাল বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে করিমগঞ্জের সেই একই ফর্মুলাতে একই মেরুকরণের মাধ্যমে করিমগঞ্জেও দুইটা সিট উদাও করে নেওয়া হয়েছে, একটা করিমগঞ্জ এবং একটা হাইলাকান্দিতে। তো কথা হলো, আমরা যখন খসড়া প্রস্তুত করা হয়েছিল তখন থেকে এই আন্দোলন শুরু করেছি, এই বিলের নিন্দা করেছি। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমি বিশেষ করে করিমগঞ্জ জেলার কথাই বলছি। আমরা করিমগঞ্জ জেলার অনাচে কোনাচে অলিতে গলিতে সিগনেচার ক্যাম্পেইন করেছি এবং জনগণকে সচেতন করেছি, যাতে অদূর ভবিষ্যতে এই নিয়ে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে পারি। আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমাদেরকে বন্দি করেও রাখা হয়েছে, তথাপি আমরা পিছপা হইনি। আজকে এই যে অগণতান্ত্রিক ডেলিমিটেশন যেটা করা হয়েছে, তার জন্য আমরা এখনও বসে থাকব না, এটার বিরুদ্ধে আগামীতে আমরা লড়ব এবং যত সময় পর্যন্ত ব্রাকবেলি মানুষের তথা আসামের সার্বিক স্বার্থ রক্ষা হয়নি, গণতান্ত্রিক পদ্ধতিতে ডেলিমিটেশন করা হয়নি, তত সময় পর্যন্ত এটার বিরোধিতা করতে থাকব এবং আগামী ডেলিমিটেশনের সময় যাতে অন্তত 19টা আসন বরাকের জন্য বরাকের করা হয়, সেই চেষ্টা আমরা অব্যাহত থাকবে। ধন্যবাদ। যেহেতু আপনি একটা কথাই কেন মেনশন করছেন যে আপনারা সিগনেচার ক্যাম্পেইন করছেন, তো এটা আমরাও দেখছি যে সমগ্র করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে দেখছেন করিমগঞ্জের যেটা ছোটো ছোটো বাজার এরিয়া আছে, বাজার এরিয়াত আপনার দল থেকে গিয়া আপনার দলের যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা তার সাথে আর আপনারা নিজেও আসলে আপনি গিয়া সিগনেচার লইছেন সাধারণ মানুষের অনেক মানে গাঁৱে গলিয়ে বা ছোটো ছোটো বাজারও গেছেন গিয়া মানুষের মানে একদম মাস মানুষের কাছ থেকে পাবলিকের কাছ থেকে সিগনেচার কালেকশন করছেন। মানুষ মানে অত্যন্ত খুশি হয়ে আপনারা সিগনেচার দিছে, মানুষে ভাবছে যে এই সিগনেচারগুলা হয়তো কোনো কামও লাগতে পারে। কিন্তু যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় হিয়ারিংর লাগিয়া গুয়াহাটি কলাক্ষেত্র দেখাইছে, তখন এই দিন আপনার দলের পক্ষ থাকিয়া কোনো মানুষ এখানে একটা রিপ্রেজেন্টেশন দেওয়াত গেছে না। অনেক মানুষে দেখছে এখানেও যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাইছে তখন বড় করে আপনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টর নাম আইছে আর নিচে লেখা আইছিল প্রেসিডেন্ট AIUDF করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, কিন্তু বারবার নাম হওয়ার পরেও সেখানেও গেছেন না। এখন কোয়েশ্চন হইল গিয়া যে সাধারণ মানুষের কাছে আপনারা যাইন গিয়া সিগনেচার ক্যাম্পেইন করেন, অ্যাওয়ারনেস করেন আর মানুষের বেকুব বানাইন, কিন্তু যখন যে জায়গাত গিয়া রিপ্রেজেন্টেশন দিতে লাগে সেই জায়গাত আপনারা গেলা না, এটার কারণটা কিটা? কথা হলো, আমাদের জেলা সভাপতি ঠিক সেই সময়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার জন্য উনি সরাসরি যেতে পারেননি। আমরা জেলা AUDF-এর পক্ষ থেকে আইনজীবী হিফজুর রহমান চৌধুরী সাহেবকে
করিমগঞ্জের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি এবং উনি তথায় উপস্থিত ছিলেন। এছাড়া আমরা আশরাফুল নূর চৌধুরীকে আমার গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা আগেই মেমোরেন্ডাম দিয়েছিলাম। সেই মেমোরেন্ডামের জবাব দিতে এবং যে মেমোরেন্ডামের দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডাকা হয়েছিল এনজিওকে। তো সেই এনজিওর প্রতিনিধিত্ব আশরাফুল নূর চৌধুরী ওখানে গিয়ে করেছেন এবং আমাদের যেটা গ্রিভেন্স সেটা ওই জায়গাতে উপস্থাপনা করেছেন। তাছাড়া ইউডিএফ একমাত্রই দল যে দল বর্তমানে সুপ্রিম কোর্টে এই ইয়ের বিরুদ্ধে মামলাও দাখিল করেছে। ধন্যবাদ। তো বিগত কিছুদিন পূর্বে আসামও একটা কা নামে একটা বিল হয়েছে, পাস হয়েছে কেন? তো এই বিলের সময় দেখা গেছে যে সমগ্র বরাকবেলি থেকে অনেক মানুষ এটার অপোজ করছে, কিছু কিছু মানুষ এটার মানে পক্ষেও এটার সমর্থন জানাইছে। তো আপনার কাছে কোয়েশন হইল গিয়া, এই যে কাজ একটা বিল আছিল এটা মানে আপনি পক্ষে আসলা না বিপক্ষে আসলা? আপনার স্ট্যান্ডটা এখানে একটু ক্লিয়ার করেন। না, পক্ষে থাকার তো প্রয়োজনই নেই, প্রশ্নই আসেনি। আমরা যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হিসাবে খসড়া দেওয়া হয়েছিল, প্রচার করা হয়েছিল, জনসমক্ষে তুলে ধরা হয়েছিল, তখন থেকেই তার বিরোধিতা শুরু করেছি। আমরা একটা টিম বরাকবেলি থেকে সারা আসাম ভিজিট করেছি। আমরা আলোচনাপন্থী আলফা নেতাদের সঙ্গেও মিলেছি। আপনার জিতেন দত্ত, অনুপ চেতিয়া, চেতন শর্মা, অনেকের সঙ্গে আমরা দেখা করেছি আর পাবলিক মিটিং করেছি। সারা আসামে আপনার দিসপুর, আপনার নলবাড়ি, মরিগাঁও, এরপরে তিনসুকিয়া, ধেমাজি, অনেকগুলো জেলায় আমরা গেছি এবং অসমীয়া বুদ্ধিজীবী জনসাধারণকে নিয়ে আমরা স্থানে স্থানে সভাও করেছি। সেই সবার মধ্যে প্রচার একটাই ছিল যে অসমীয়া জনসাধারণের মনে বরাকের মুসলমান সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা, সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রচার ছিল এটা এর আগে যে বরাকের মুসলমানরা নাকি বাংলাদেশ থেকে এসেছে। তো সেই যে ভ্রান্ত ধারণা আরএসএসের প্রচার, বিশ্ব হিন্দু পরিষদের প্রচারের মাধ্যমে যেটা অসমীয়া জনসাধারণের মনের মধ্যে বিদ্যে দেওয়া হয়েছিল, সেটার ক্লারিফিকেশনের জন্য আমরা সারা আপার আসাম, লোয়ার আসামে বিচরণ করেছি এবং স্থানে স্থানে আমরা সভা সমিতি করেছি। আলোচনাপন্থী আলফা নেতাদের সঙ্গেও বৈঠক করেছি, ওনাদেরকে সঙ্গে নিয়ে আমরা পাবলিক মিটিং করেছি এবং বুঝিয়ে দিয়েছি ওই কথা যে বরাকের মুসলমানরা বাংলাদেশ থেকে আসেনি, বরং বরাক থেকে, করিমগঞ্জ, শিলচর, হাল্লাখান্দি থেকে যাকে যাকে মুসলমানরা বাড়ি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে গেছে। আমাদের কথাই বলি, আমার পরিবারের কথাই বলছি আমি। আমার 3 দাদা ছিলেন, 3 দাদার মধ্যে 2 জন দাদা বাংলাদেশে চলে গেছেন। আজকে করিমগঞ্জ শহরে দেখেন 80 ভাগ মুসলিম মানুষ ছিল, আজকে 7 থেকে 8% হিন্দু মুসলিম মানুষ। ওরা গেল কোথায়? তো গতিকে এই কথাগুলো আমরা বুঝিয়ে দিয়েছি, অসমীয়া জনসাধারণের মনে বোঝাবার চেষ্টা করেছি যে বরাকের মুসলিম বাংলাদেশ থেকে আসেনি, বরং বরাক থেকে ঝাঁকে ঝাঁকে মুসলমানরা বাংলাদেশে গেছে এবং বাড়ি বিনিময়ের মাধ্যমে হিন্দু বাঙালিরা বাংলাদেশ থেকে এসে, যেটা সক্রিয় হলো সত্য কথা, হিন্দু বাঙালিরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশ থেকে বরাকে এসেছে। বরাক থেকে হয়তো অন্যত্র গেছে, নোয়াগাঁও গেছে, অন্যান্য জেলাতে গেছে, গুয়াহাটিতে গেছে, কিন্তু ওদের প্রথম ওরা বরাকেই এসেছে, বাড়ি বিনিময়ের মাধ্যমে এসেছে। সুতরাং মুসলমানরা বাংলাদেশ থেকে আসেনি, বরং মুসলমানরা বাংলাদেশে গেছে এবং হিন্দু বাঙালিরা বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে এসে বরাকে এসেছে। যেভাবে ত্রিপুরা এসেছে, আজকে ত্রিপুরার চিফ মিনিস্টার বাংলাদেশি, তো ওইভাবে বরাকবেলিতেও বাংলাদেশ থেকে যাকে যাকে হিন্দুরা এসেছে, মুসলমানরা আসেনি। এই কথাগুলো আমরা প্রচার দিয়েছি। যখন খসড়া যখন দেওয়া হয়েছে তখন থেকে আমরা আন্দোলনে নেমেছি এবং সেই সঠিক সত্য তথ্য যাতে জনসাধারণের কাছে পৌঁছে, অসমীয়া জনসাধারণের কাছে পৌঁছে তার চেষ্টা করেছি। বিগত 4 বছর বা 5 বছর পূর্বে মানে আমরা দেশীয় বা সমগ্র ওয়ার্ল্ডও কোভিড-19 নামের একটা সংক্রামক রোগ মানে ছড়াইয়া পড়ছিল। ও টাইমও সব মানুষ ঘরে বন্দী অবস্থায় থাকতে লাগছে, কারণ এই টাইমও কোয়ারেন্টাইন বা লকডাউন পিরিয়ড আছে। এই টাইমও অনেক মানুষ আনা খাইয়া বহুত কষ্টে মানুষের জীবনযাপন করছে। তো এখন দেখা যায় যখন মানে ইলেকশনের টাইম আইছে, অনেক নেতাসকল আইসেন বুটো মানে খাড়া হইতা বা মানে মানুষের কাছে গিয়া বুট খুঁজিতরা বিভিন্ন ধরনের খতরা। কোয়েশ্চন হয়েছে গিয়া
এরা লাস্ট কোভিডর পিরিয়ডও যখন মানুষ একদম মানে অসহায়ভাবে মানুষ গড় আনা খাইয়া মানুষ বিভিন্ন অনেক মানুষ মরছে আনা খানি পাবার কারণে, এই টাইমও আপনি কিতা করছেন? কোয়েশ্চন আপনার কাছে, যেন কোভিডর পিরিয়ডও যখন মানুষ হেল্পলেস আছে, এই টাইমও আপনি কোনো মানুষের হেল্প করছেন নি? যদি করেন তো এটা সামনে তুলিয়া ধরেন হইতে এভিডেন্স, আর যদি করেন নাতে আপনি মানুষের বিপদের সময় মানুষে আপনারা পাইছে না, এখন আপনি কোন মুখে মানুষের সামনে আইয়া হইত্রা যেন বুট লাগে আপনার? ধন্যবাদ। বন্দীদের ঘরে পৌঁছাবো খাবার, আমাদের পেজ আছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন। আমি সবাইকে আমন্ত্রণ করছি আমাদের পেজে ঢোকার জন্য, দেখার জন্য। আমরা কোভিড কাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজের গরিব মানুষ, অসহায় মানুষ সবার পাশে থাকার জন্য ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই স্লোগান ছিল, বন্দীদের ঘরে পৌঁছাবো খাবার। সেই লক্ষ্যে আমরা প্রতিদিন কয়েকটা টিমে বেরিয়ে পড়তাম, খাবার প্যাকিং করতাম, রেশন সংগ্রহ করতাম, এরপর খাবার প্যাকিং করতাম, এরপরে ওইগুলোতে ক্যাম্পে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়তাম। দীর্ঘদিন একদম কোভিডের শুরু থেকে শেষ অবধি আমাদের সেই কর্মপন্থা চলেছে। আমরা প্রায় ইনিশিয়াল স্টেজে প্রায় 44 লক্ষ টাকার রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন করেছি। তারপর আমাদের নিজস্ব ফান্ডের কিছু শর্ট হয়েছিল, যার কারণে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ফান্ডও সংগ্রহ করেছি। কিন্তু আমাদের সেই রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া কখনো বন্ধ হয়নি। আপনি তো কোভিডের কথা বলছেন, কোভিড তো একবারই হয়েছিল, যদিও দীর্ঘদিন থেকেছে। 2002 থেকে অদ্যাবধি যত ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আমাদের পরিবারের প্রতিষ্ঠিত গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন, যেটা আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স গ্রিন ইন্ডিয়া, সেই সময়কার ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নামানুসারে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন 2002 থেকে, ওটা জন্মই হয়েছিল একটা ডিভাস্টেটিং ফ্লাডের মাধ্যমে। সেই সময় একটা ডিভাস্টেটিং ফ্লাড হয়েছিল। আমরা কিছু পরিবারকে ক্যাম্প বানিয়ে আশ্রয় দিয়েছিলাম, তাদেরকে সাহায্য করেছিলাম। অতি সংক্ষেপে সেই থেকে আমাদের জিহ্বায় সমাজসেবার স্বাদ আস্বাদিত হয়। আর তখন থেকেই আমরা, লম্বা হয়ে যাবে অনেক যদি বলতে শুরু করি, আমরা প্রথমে 125 পরিবারকে পার্মানেন্টলি লাল কার্ড দিয়েছিলাম আমাদের এনজিওর তরফ থেকে, রেড কার্ড। তো প্রথমে 125 পরিবার, তারপরে 500 পরিবার। 2002 থেকে, ফ্লাডের কথা বলছি না আমি, রেগুলার অ্যাসিস্ট্যান্স। 2002 থেকে 2012 পর্যন্ত আমার গ্রামের লোক সামনেই আছেন। তো 2012 পর্যন্ত আমাদের সেই প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা প্রতি মাসের 1 তারিখে 500 পরিবার, প্রথম 125 পরিবার, শেষ অবধি 500 পরিবার, 500 পরিবারকে 5 দিনের রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন করতাম। আর বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো অতি স্বাভাবিকভাবে আমরা সংগঠনের জন্মই হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে। সুতরাং যে সময়, শুধু গত বছর নয় বা এর আগের বছর নয়, 2002 থেকে অদ্যাবধি যতটা ফ্লাড হয়েছে, গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা ঝাঁপিয়ে পড়েছে অসহায় মানুষের সাহায্যে। আর যতদিন আমাদের শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, অসহায়কে সাহায্য করার নিমিত্তে হোক, ছাত্রদের পড়াশোনার ব্যাপারে হোক, আমরা গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে, আপনি জানলে আশ্চর্য হবেন, গত বছর আমরা 35টা, যারা 90%-এর উপরে মার্কস পেয়েছে হায়ার সেকেন্ডারিতে, তাদেরকে 35টা কম্পিউটার দিয়েছি। এবং 35 জন ছাত্র যারা 80%-এর উপরে পেয়েছে, তাদেরকে 10,000 করে নগদ অর্থ সাহায্য করেছি। তো সেগুলো গল্প নয়, আপনারা আমাদের গ্রামে এসেছেন, ওখানে আশপাশের গ্রামেরও লোক আছেন, সেই হিসাবে সবার সামনে এগুলো কথা বলছি যে সেই সাহায্য আমরা আজ থেকে নয়, 2002 থেকে আজ অদ্যাবধি গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন বা আমাদের পরিবারের প্রতিষ্ঠিত সেই এনজিও সম্পর্কে আমি আপনাদেরকে এক সম্যক অবগতি দেই যে সেই এনজিওটা হলো আমাদের পরিবারের সব সদস্য মিলে, ওটার সদস্য, আমাদের স্টাফ ওটার সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন
যাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট বা আমাদের পরিবারের সদস্যই যাদের মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন তারাই এই সংগঠনের সদস্য। তো তার কর্মপন্থা বা কার্যপ্রণালী 2002 থেকে অদ্যাবধি আছে, কখনো মিস হয়নি, বাদ পড়েনি। Thank you for giving me an opportunity to say something in front of a lot of people. করিমগঞ্জের বাহুবলী নেতা হিসাবে অনেকে জানেন শাহাবুল চৌধুরী আবু সাহেবকে। শাহাবুল সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এমপি নির্বাচিত হন, আপনার যে বাহুবলী প্রদর্শন আগামী দিনে দিতে থাকবে, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যদি এমপি নির্বাচিত হন এই করিমগঞ্জ থেকে, একজন শিক্ষানবিশ নেতা হিসাবে এই করিমগঞ্জের শিক্ষানবিশ যুবকদের জন্য আপনি কি করবেন? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ ভাইয়া। আমার পাড়া প্রতিবেশী লোকের ব্যবহার আছে, আমি নিজের জানতে নিজের জ্ঞানের বিশ্বাসে কোনোদিনও কারোর উপর আমার নিজের প্রভাব কিংবা বাহুবলের প্রভাব জীবনও দেখেনি। অনেক সময় আমি নিজে অত্যাচারিত হয়েছি। এই গ্রামে একটা দুটা পরিবার আছে যারা অন্তর থেকে জানি না কেন আমাকে ভালোবাসে, এরা অত্যাচার আমি নীরবে সহ্য করি। যদি আমি বাহুবলের প্রভাব ঘটাতাম, আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমাকে গালিমন্দ করতে পারছে না। আমরা লতার মতো নরম হয়ে থাকতে চাই, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, কিন্তু যে বস্তু আপনি করেছেন বাহুবলীর প্রভাবী নেতা এবং ভবিষ্যতে এমপি হয়ে আরো বাহুবল দেখাবো, ভবিষ্যৎ দেখাবো। এরপরেও আমি বলছি আমি বাহুবল দেখাবো জনতার স্বার্থে, অত্যাচারের বিরুদ্ধে, নিষ্পেষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমার বাহুবল সবসময় থাকবে। আমার বাহুবল তখন থাকবে যখন আব্দুল মতিনকে হত্যা করা হয়েছিল সদর রাজপথে। সেদিন যে উগ্র হিন্দুত্ববাদীরা আব্দুল মতিনকে হত্যা করেছিল সদর রাজপথে, সেদিন সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য যারা সম্মুখ সমরে ছিল, সামনে ছিল, উদ্দেশ্য করেছিল, আমার ময়ূরবাসীরা ময়ূর সামনে আছেন, ওনাদের গ্রামের কথা বলছি, কেউ সাক্ষী দিতে রাজি হয়নি। আমি তখন ওনাদেরকে নিজের বাহুবল প্রদর্শন করে বলেছিলাম, তোমরা যদি সাক্ষী না দাও, এই দেখো ভিডিও, আমি একটা ভিডিও উদ্ধার করেছিলাম। সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল একটা বাচ্চা সেই ভিডিওটা করেছিল। সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছিল যে কিছু সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোক পাশে দাঁড়িয়ে দেখছিল যে ওকে মারা হচ্ছে, সদর রাজপথে বাড়িয়ে বাড়িয়ে হত্যা করা হচ্ছে, এবং কিছু মুসলিম লোক পাশে দাঁড়িয়ে ভয়ের কথা বলছিল, তারা দেখছিল। এরপরে যখন সাক্ষীর দরকার পড়লো, তখন সেই লোকগুলা সাক্ষী দিতে অনীহা প্রকাশ করছে। আমি যখন সেই ভিডিওটা নিয়ে ওদের পাশে ওদের কাছে গেলাম, যে ভিডিওটা দেখিয়ে বললাম, ভাই তোমরা সাক্ষী কেন দেবে না? অন্যায়ভাবে একজন লোককে হত্যা করা হয়েছে সদর রাজপথে, তোমরা দেখেছো? ওরা বলতে আমরা দেখি নাই। আমি বলেছি, হ্যাঁ তোমরা দেখেছো। তোমরা যদি বলো দেখো না, চাইলে এই দেখো ভিডিও, এই ভিডিওর মধ্যে তোমাদের ছবি পরিষ্কার আছে, তোমরা সেখানে উপস্থিত ছিলে, তোমরা তোমাদেরকে সাক্ষী দিতে হবে। সেদিন আমার বাহুবল দেখিয়েছি, যেদিন আমার ঘরে ফেলে দিয়েছি, বাধ্য করেছিল ওদেরকে সাক্ষী দিতে আমার বাহুবলের মাধ্যমে। যেদিন সেই উগ্র হিন্দুত্ববাদীরা আব্দুল মতিনকে হত্যা করেছিল সদর রাজপথে, সেদিন নারে তাকবীর আল্লাহু আকবার কে নিজের বাহুবলের প্রমাণ করেছে। উগ্র হিন্দুত্ববাদীরা রাস্তা কেটে সদর রাজপথে যে কোনো জায়গায় যে কোনো মুসলিমকে হত্যা করতে পারবে না। এখন আমরা আছি, সেদিন আমাদের বাহুবলের প্রমাণ দিয়েছি। যেদিন গিয়াসউদ্দিনকে হত্যা করা হয়েছিল উগ্র হিন্দুত্ববাদীরা লামাহাতুলপুরে, সেদিন আমার বাহুবলের প্রকাশ দেখেছি। আমি কলেজ লাইফ থেকে শুরু করে কখনো অন্যের কাছে মাথা নত করিনি। আমি যখন কলেজে পড়েছি, অধ্যয়নরত অবস্থায় আমার সঙ্গে কারো ঝগড়া কখনো হয়নি। যখনই ঝগড়া হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, অনেক মারপিট হয়েছে, আপনারা অনেকেই জানেন। আমার সঙ্গে ছাত্র ছাত্রী যারা আছেন তারা অবশ্যই জানেন আমার সঙ্গে কতবার ঝগড়া হয়েছে কলেজ কলেজে। কিন্তু একদিনও একটা ক্ষেত্র সেই ঝগড়ার উৎস কিন্তু আমি ছিলাম না, আমার সঙ্গে ঝগড়া শুরু হয়নি। নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেদেরকে যখন অকথ্য অত্যাচার করা হচ্ছিল, তর্কিতারা হচ্ছিল, গালিগালাজ করা হচ্ছিল,
তখন আমার কণ্ঠ আর আমার বাহু তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ভালো মনে করা হয়, তাই সেই বাহু আর বল আর কণ্ঠ আমার জনতার জন্য, আপনাদের জন্য থাকবে। শুনে রাখুন, 2014 ইংরেজির 11 সেপ্টেম্বরের ঘটনা, যেদিন মায়ানমারে লক্ষ লক্ষ মানুষকে দেশছাড়া করা হচ্ছিল, উচ্ছেদ করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, সেদিন সারা আসামে প্রথম আমরাই আওয়াজ তুলেছিলাম। সমগ্র করিমগঞ্জ জেলার জন্য জেলার বন্ধন করতে ডাক দিয়েছিলাম, শোভাযাত্রার ডাক দিয়েছিলাম। আমরা 10 দিন আগে অ্যাপ্লিকেশন করেছিলাম, আবেদন করেছিলাম আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য শোভাযাত্রা। আপনাদের মনে আছে, আপনারা সবাই ছিলেন সেই শোভাযাত্রায়। তো আমাদেরকে সেই সময়কার এসপি সাহেব উপাধ্যায় তিনি বলেছিলেন, অ্যাসুরেন্স করেছিলেন যে আমাদেরকে অনুমতি দেওয়া হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব, রোহিঙ্গা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, দেশ ছাড়া হচ্ছে সেই সব মানুষের পক্ষে কথা বলার জন্য ভারত সরকারকে মেমোরান্ডাম দেব যে আপনি এই অত্যাচারিত জনগোষ্ঠীর পক্ষে কথা বলুন। সেই মিছিলের মাধ্যমে যখন ভারত সরকারকে কথা বলতে প্রেস দেওয়ার জন্য আমরা একটা মিছিল দেখেছিলাম এবং সেই মিছিলের অনুমতি দেওয়া হবে বলে অ্যাসুরেন্স করা হয়েছিল, ঠিক মিছিলের 2 দিন পূর্বে বিশাল উপাধ্যায় সাহেব আমাদেরকে ডেকে নিয়ে বললেন অনুমতি দেওয়া যাবে না। সেই নিয়ে বাকবিতণ্ডা হলো, দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর উনি বললেন ঠিক আছে 300 জন মানুষ নিয়ে আপনারা আসতে পারবেন, এর বেশি আসতে পারবেন না, আর নিয়ে আসবেন না। আমি বললাম সাহেব, আগামী পরশুদিন আমাদের সেই মিছিল, ঠিক আছে, আমাদের হিসাবের মধ্যে ছিল যে আগামীকাল আমরা একটা মাইকিং করব যাতে জনসাধারণের উপস্থিতি বেশি হয়। আমরা এটা করতে পারি, আগামীকাল আমরা মাইকের প্রচার করব না, আপনার কথাতে আমরা এটুকু করব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রচার হয়ে গেছে 2 জেলার লোক আসবে, আপনি বাধা দিবেন না, যারা নিয়ে আসবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চুপচাপ চলে আসে আপনাদের মেমোরেন্ডাম জমা দেবো, আপনি বাধা দেবেন না প্লিজ। উনি বললেন না, হবে না, কোনো অবস্থায় হবে না। আপনি যদি 300 জনের বেশি মানুষ নিয়ে আসেন তাহলে আমরা লাঠি চার্জ করবো, কাঁদানি গ্যাস ছাড়বো, আর দরকার পড়লে আমরা বন্দুক আর গুলির ব্যবহার করবো। আমার তো একটু রাগ হয়ে গেল। আমি বললাম সাহেব, তাহলে আপনি শুনে রাখুন, আপনার গুলি আর বন্দুক রেডি রাখবেন, আপনার লাঠিগুলো ঠিক মতো করে রেডি রাখবেন, গ্যাসও রেডি রাখবেন। আমরা সামনের গুদামগুলো খুলে আসবো সেই দিন মিছিলে। যাতে আপনার বন্দুকের নির্গত গুলি আমাদের বুকের মধ্যে সহজে ঢুকতে পারে, তার জন্য আসবো, তার জন্য আমরা সামনের গুদাম খুলে আসবো। সেদিন বাহু বলেছিলাম, আর সেই কথা মতো ওনাকে আমি চ্যালেঞ্জ করে এসেছি আমরা আসবো। সেই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমগ্র জেলার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করে দিয়েছিল। সেই নির্ধারিত তারিখে করিমগঞ্জ শহরে কোনো যানবাহন আসার অনুমতি দেওয়া হচ্ছিল না। নিলামবাজারে পুলিশ ভেরিফিকেশন ছিল, চরগুলাতে পুলিশ ভেরিফিকেশন ছিল, বাবা হোটেলে পুলিশ ভেরিফিকেশন ছিল। স্বাভাবিক যাত্রী যারা করিমগঞ্জে আসবে মিছিলের জন্য নয়, তাদেরকেও করিমগঞ্জ শহরে ঢুকতে দেওয়া হয়নি সেই তারিখে। এরপরেও পানুল চৌধুরীর উপর ভরসা করে কিছু মানুষ আমাকে বলেছিল, আমার এই অঞ্চলের পানুল ভাই 5টা দিন পরে এক একটা আন্দোলনের ডাক দেয়, আমাদেরকে মার খাওয়াবে। আমি সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম, যদি আমার উদ্দেশ্য এই হয় আপনাদেরকে নিয়ে মার খাওয়াবো, যদি আমার উদ্দেশ্যের মধ্যে কোনো রাজনীতি থাকে, যদি আপনাদের মার খাওয়াবার উদ্দেশ্য থাকে, তাহলে আপনারা দেখবেন, নিরীক্ষণ করবেন, আমার বাচ্চারা সবার আগে থাকবে, আমার বাচ্চারা সবার আগে থাকবে, আমি সেই খবরে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যার পরিপ্রেক্ষিতে প্রায় 10 থেকে 11,000 মানুষ পায়ে হেঁটে পার্শ্ববর্তী গ্রামের পায়ে হেঁটে এসেছিল, সবাই মিছিলে উপস্থিত হয়েছিল। সমগ্র জেলায় নাকাবন্দি করার পরও 10-11,000 মানুষ ভিডিওগুলো আপনারা প্রচার করবেন। সত্যের সন্ধানে যখন আপনাদের অনুষ্ঠান, আমি যা কথা বলেছি প্রত্যেক কথাগুলো রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো আপনাদেরকে দেব। আমি যা মুখে বলেছি সেগুলো অক্ষরে আপনারা এই অঞ্চলের মানুষ, 2 জেলার মানুষ চুপে দেখে নেবে।
প্রত্যেকটার ভিডিও আমার সমর্থকদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দেবো, দয়া করে সেগুলো প্রচার করে তাই আমরা কৃতজ্ঞ থাকবো, কৃতার্থ থাকবো। তো ভাই সব, সেদিনও আমি ছিলাম বাহুবলী, আমি মৃত্যুকে তোয়াক্কা করিনি। আমার সঙ্গে যারা সমর্থক ছিল সেদিন গভর্নমেন্ট স্কুলের মাঠে, সারা শহর পরিক্রমা করে গভর্নমেন্ট স্কুলের মাঠে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম। সেদিন আমরা 10,000 লোক ছিলাম বাহুবলী। আর সেই সব বাহুবলী লোকদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কর্মকর্তা উন্নয়ন করতে থাকবেন ইনশাআল্লাহ।